জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আমরা স্যার এখনই শুরু করবো ওয়ালাইকুম আর ১.৫ আসসালাম। মিনিটের ভিতরে। রোজার মধ্যে ক্লাস নেওয়া অনেক টাফ। সময় করে বের করা যায় না। আমার একটা মিটিং ছিল, আমি ক্যান্সেল করে দিয়েছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য। মাঝখানে আমরা ক্লাস নিলে ২ তারিখের পরে আর নিছি তো। ওইটা গেল কই? ওই যে গত কয়েকদিন আগে একটা ক্লাস হইলো না? জি স্যার, 9 তারিখে একটা ক্লাস। কয় তারিখে জানি ওটা? 9 তারিখ স্যার। এইটাই তো বলতেছি, ওই ক্লাসটা আমি মনে হয় লিখি নাই, দাঁড়ান। ৯ মার্চ। শিডিউল মনে থাকে না, এটা নো রাইট আপ। হ্যাঁ, এই আলোচনা করছিলাম খালি। তাহলে আজকে 15 তারিখ। আজকে বলছিলাম আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পড়বো। কত নাম্বার চ্যাপ্টার? 4 নম্বর স্যার। হুম। চ্যাপ্টার 4 স্যার। পেজ নাম্বার কত? চ্যাপ্টার 4 হলে তো অনেক পরে হবে। এইটা চলে গেছে। স্যার পিডিএফ এর 196 নম্বর পেজ। হ্যাঁ, পিডিএফ এর শেয়ার একশো করতে। ছিয়ানব্বই নম্বর পেজ। দাঁড়ান দেখছি। পিডিএফ ফাইলের কত? 200? 196 স্যার। 196। 196? Yes, sir. পাইছি, থ্যাংক ইউ। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আজকে পড়বো আমরা। এইখানে দেখেন কি কি আছে। লার্নিং টপিক: প্রপার্টি প্ল্যানিং ইকুইপমেন্ট, রিকগনিশন অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, মেজারমেন্ট অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, বরোইং কস্ট, measurement of property plant after initial recognition, depreciation, accounting for revaluation, impairment of assets, derecognition of property plant and equipment, disclosure, ethical and judgmental issues, summary, further question practice. পাবলিক অ্যাকাউন্টটা পাবেন না স্যার? হ্যাঁ, পড়াবো। হ্যাঁ, আগে আগে মেইন ফাংশনগুলো শেষ করে নি, বড় বড় চ্যাপ্টার তো এগুলা। প্রপার্টি প্ল্যানিং ইকুইপমেন্ট তো অনেক বড় বড় জিনিস। দেখেন, আমার কথা বুঝতে পারতেছেন? আমি আজকে রোজা রেখে ডায়েট হয়ে গেছি, উঠতে পারি নাই স্যারিতে আবার।
তো স্যার আজকে তো আবার আপনার লম্বা ক্লাস। হ্যাঁ, আবার আজকে লম্বা ক্লাস, এই জন্য একটু স্লো স্লো করাতে হবে, গলা শুকিয়ে গেছে। তারপরে সেই সকাল 9:30 থেকে মিটিং করছে, 2টা 3টা মিটিং শেষ করে আসলাম ক্লায়েন্টে। কোথায় আছি? প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আপনাদের হেল্প করতে হবে, একটু মনোযোগটা বেশি দিতে হবে এই আর কি, যাতে আমার বেশি না বলতে হয়। আমরা কি করি, এইটা একটা ঘটনা, তাই না? তাহলে আমরা আমাদের রেকর্ডিং প্রসিডিওরে আমরা বুক কিপিং এর কথা বলছি। এখন এটা আমরা রেকর্ডিংটা কি করব বলেন দেখি একজন, আপনারা একজন একটু লিড নেন আজকে। হ্যাঁ, কি হবে? এন্ট্রিটা কি হবে? জার্নাল মেশিন ডেবিট ব্যাংক Shift ক্রেডিট। to accounts payable. হ্যাঁ, Shift to account payable. মেশিন এই ইকুইপমেন্ট প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আন্ডারে মেশিন অ্যাকাউন্ট ডেবিট। যদি না বলেন তাহলে শিখতে পারবেন না, আমি শর্টকাটে চলে যাব। আমি, আমার তো সমস্যা নাই, দোষ প্রবলেম হবে আপনাদের। ব্যাংক ক্রেডিট বা ক্যাশ অর ব্যাংক, ক্যাশ এন্ড ব্যাংক। ক্যাশ ব্যাংক অর পেয়েবল। পেয়াবল কেন হবে? এখানে তো কোথাও বলা নেই। পেয়েবল বলি নাই, ক্যাশ ব্যাংক অর পেয়েবল। ওকে ওকে। আপনারা কথা বললে আমি বুঝবো যে কোন লেভেল পর্যন্ত আমাকে যাইতে হবে। মেশিন ডেবিট করলাম, ঠিক আছে সবাই? ইয়েস স্যার। এখানে কারো দ্বিমত নাই? না স্যার স্যার। ইকুইপমেন্ট হবে না স্যার এটা? শুরু হয়ে গেছে, একজন বলছেন ইকুইপমেন্ট, তারপরে বলতে থাকেন। স্যার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের আন্ডারে ইকুইপমেন্ট কি করেছে? তারপরে বলেন বলেন, আরো বলতে থাকেন, আর কোনো মতামত থাকলে বলেন, তাড়াতাড়ি বলেন। Property plant and equipment machine আছে বা plant আছে। আর কোনো কোনো মতামত আছে? না স্যার। নাই। আচ্ছা, এবার দেখি কোনটা হবে। আমি কিনছি কি 1 জানুয়ারি 2024-এ আমি পারচেস মেশিন টাকা 500,000। কেন পারচেস হবে না কেন? স্যার এটা অ্যাসেট, এই জন্য। হুম, অ্যাসেট এই জন্য। অ্যাসেট কোথায় কোথায় বলা আছে? এটা তো বলা নাই যে বিক্রয়ের উদ্দেশ্যে কিনেছে। স্যার ওই যে উপরে আপনি লিখছেন প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এই জন্য ধারণা করে নিলাম যে এটা ইউজেবল আছে। একটু এগুলো তো হইতে পারে না? হ্যাঁ হইতে পারে, যদি রেগুলার বিজনেস আইটেম হয় তাহলে হইতে পারে। যদি ব্যবহারের জন্য হয় তাহলে স্যার পারচেজ হবে না। এতগুলো কথা লেখার পিছনে অনেক যুক্তি আছে। কয়দিন পরে এআই রে নিয়ে কাজ করবেন আপনারা, এআই বানাবেন, তাই না? তাহলে তো ওকে তো ও তো ও কি বুঝবে?
আপনি খালি লিখছেন পারচেজ মেশিন, তাই তো? পারচেজ মেশিন লিখলে ও কি বুঝে? যেহেতু মেশিন আছে তাহলে অ্যাসেট। হ্যাঁ, যেহেতু মেশিন আছে, কোনো গুডস বলে নাই, রিসেলেবল কিছু বলে নাই, asset হবে। কতগুলা নিয়ে আসছে? কি লিখছে দেখছেন? পড়াশোনাটা কিন্তু এইভাবে পড়তে হবে, এখন কিন্তু সেই আগের আগের সিস্টেমে পড়াশোনা করলে হবে না, কিন্তু পড়াশোনার যুগের সাথে তাল মিলিয়ে টেকনোলজির সাথে অ্যাডাপ্টেবিলিটি যদি পড়াশোনা না করেন তাহলে আপনার অবসোলেন্স হয়ে যাবেন। দেখছেন, সে বলে দিছে যে এখানে কি সে অ্যাসেট ধরে নিছে। কতগুলো এন্ট্রি আসছে দেখছেন? তাহলে এখানে শুধু মেশিন শব্দটা যদি দেই তাহলে ঠিক নাই, কথাটা বুঝতে পারছেন? এটাই ছিল আমার বোঝানোর মেইন ফ্যাক্টর। কিন্তু ইকুইপমেন্ট হবে না কোনো মতেই। দিলাম ডিনোট করে। এখন আসেন পারচেজ হবে, সে কিন্তু ওই জায়গাটা এই জন্যই যে সে ওপেন ছিল। এখন পরীক্ষার হলে যদি ঠিক এইরকম কোশ্চেন আসে আর আপনি কিছু না বললে এটা লিখে দেন তাহলে কিন্তু হবে না। এই জন্য সে অ্যান্সারটা দিছে, দেখেন অ্যাসেট লিখে দিয়েছে। এটা লিখে এন্ট্রিটা করতে হবে, তাইলে পারচেজ আসার আর সুযোগ নাই, রিসেলিং এর আর সুযোগ নাই, ইনভেন্টরির সুযোগ নাই। ক্লিয়ার হইলেন? এবার আসেন, এই অ্যাসেটের ডেমনস্ট্রেশনে গিয়ে বলছে ডেবিট হবে, তাইলে আমরা ডেবিট ক্রেডিটের ফর্মুলা পড়ে নি আগে, জানি কিনা আপনারা জানেন? মিউট প্লিজ। ফর্মুলা ফর ডেবিট এন্ড ক্রেডিট আপনারা কি বলেন? বলেন তো ডেবিট ক্রেডিট কখন হয়? তাহলে তার আগে জানতে হবে মিনিং অফ ডেবিট ক্রেডিট। আমি একবার বেসিক অ্যাকাউন্ট থেকে পড়াচ্ছি, হ্যাঁ, কারণ এগুলো লাগবে আমার এখন। আপনারা তো অনেক মহান বিদ্বান, আপনাদের নলেজ অনেক গ্যাপ, আমি দেখাবো এখনই। মিনিং অফ ডেবিট ক্রেডিট মানে কি বলেন? আগে মিনিং বলেন। ডেবিট কি, ক্রেডিট কি? স্যার, হিসাবের ডান দিককে বলা হয় ক্রেডিট আর বাম দিককে বলা হয় ডেবিট। নাইস। যারা যারা জানতেন না এরা কারেকশন করে নেন, আর কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, স্যার আমি তো এটা জানতাম। তাহলে কি আমি ভুল জানতাম এতদিন? সেটাই। ফর্মুলাটা দিলে কি হবে ডেবিট ক্রেডিটের বলেন তো? সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট। এইটা তো ভাই ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন তো রিজন।
তাহলে আমরা এই যে ওনার আরেকটা কোশ্চেন আসতে গেলে ভাই ক্লাসিফিকেশনটাই তো পাইলাম না। আমি জানি 5টা না 6টা, আমি তো জানি না 5টা না 6টা ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসে ফর্মুলা ফর ডেবিট ক্রেডিট করতে গেলে মিনিং অফ ডেবিট ক্রেডিট পাইলাম। এই ফর্মুলা লিখতে গেলে আমাকে এখান থেকে যেতে হবে। আমরা ওখানে পড়ছিলাম সিঙ্গেল এন্টিটি, এখন আমরা বলবো বিজনেস এন্টিটি কনসেপ্ট। ওই যে ফ্রেমওয়ার্ক পড়তে বলছিলাম, মনে আছে আপনার? পড়াশোনা করছেন কিনা আমি জানি না। বিজনেস এন্টিটি কনসেপ্ট, বিজনেস এন্টিটি কনসেপ্টে কি মালিক এবং ব্যবসা আলাদা। তাহলে কি দাঁড়াচ্ছে? বিজনেস ইকুয়েশন ইজ ইকুয়াল টু অ্যাসেটস ইজ ইকুয়াল টু কি হবে? লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। স্যার এগুলো তো আমরা জানি, তাহলে আবার পড়াইতেছেন কেন? কেউ জানেন না এমন আছেন কেউ? সবাই জানে, ফার্স্ট ক্লাস। অ্যাসেট লায়াবিলিটি ওনার সিকিউরিটি। তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে করি তাহলে কি দাঁড়ায়? এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এটাই তো? আচ্ছা, জি স্যার। তাহলে এটা হচ্ছে একটা, এটাকে আমরা বলতেছি ইন এ ফাইন্যান্সিয়াল পজিশন। দেখেন এগুলাই আছে, হ্যাঁ জি স্যার। ফাইন্যান্সিয়াল পজিশনে এটাই আছে, তাই না? জি স্যার। এই এই লেখাটা। এইবার তাহলে আমার আরেকটা জিনিস আছে না, পারফরমেন্স? জি স্যার। তাহলে পারফরমেন্সটা কোথায় পাবো? ওইর ভিতরে। তাহলে ওখানে একটা ইকুয়েশন দিতে হবে না? জি স্যার। মাইনাস এটা আচ্ছা আমার পারফরমেন্স, রেভিনিউ মাইনাস এক্সপেন্স। আর এটাকে যদি আর বলি মাইনাস ই, আর ই, তাহলে সমস্ত রেভিনিউ মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু পারফরমেন্স। তাহলে এটা আবার কোথায় গিয়ে রিফ্লেকশন করে? ওনার্স ওইতে স্যার। ইকুইটিতে, তাই না? জি স্যার। ওনার্স ইকুইটির। তাহলে এই জিনিসটাকে আমরা যদি এক লাইনে আনি তাহলে কি দাঁড়ায়? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই হ্যাঁ প্লাস ব্রেকেট আর মাইনাস ই, ব্রেকেট ক্লোজ। তাহলে এইখানে একটা ব্রেকেট লাগবে আবার। দেখেন তো ঠিক আছে কিনা? জি স্যার। এখনো কিন্তু ডেবিট ক্রেডিট দরকার নাই, আছে? এটাই হলো আছে। ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন। বিজনেস এন্টিটি কনসেপ্টের অ্যাসেট সমান সমান এটা ফাইন্যান্সিয়াল পজিশন হবে, পারফরমেন্স হবে এটা। তাহলে এটাকে যদি আমরা এক লাইনে ডেমনস্ট্রেশন করি, এই ইকুয়েশনটা দাঁড়ায় সমস্ত সম্পদ সমান সমান দায় সমান সমান কে? মালিকদের পাওনা। মালিকদের পাওনাটা আবার পারফরমেন্সটাকে নেট অফ করবে, এখানে প্লাস মাইনাস আসতে পারে। এবার এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে আমাদের মতো করে এই ডেবিট ক্রেডিটের মতো বাম দিকে ডান দিকে আলাদা করে ফেলি, তাহলে কি দাঁড়ায়? এই মাইনাস ই যদি সাইড চেঞ্জ করে ম্যাথমেটিক্সে কি হয়? প্লাস হয়ে যায় না? জি স্যার। বীজগণিত তো করছেন সবাই।
এটা কি ট্রায়াল ব্যালেন্স হয় কিনা দেখেন তো। সমস্ত সম্পদ এবং ব্যয়গুলোকে বাম পাশে নিছেন, আর দায়, ওনার সিকিউরিটি আর রেভিনিউ, অর্থাৎ লায়াবিলিটি, ওনার সিকিউরিটি এবং রেভিনিউ আপনি ডান পাশে নিয়েছেন। মিলে যাবে না ট্রায়াল ব্যালেন্সটা? জি স্যার, মিলবে স্যার। তাহলে বাম পাশ সমান সমান ডান পাশ, এখনো ঠিক আছে। এইবার তাহলে বাম পাশে এগুলা, তাহলে এ প্লাস ই, এই তো যেটা দাঁড়াইলো। তাহলে এগুলাকে একটা থার্ড ব্র্যাকেট করি, সমান সমান এইভাবে শিখছেন আপনারা? না স্যার, এভাবে দেখা হয়নি স্যার। তাহলে দেখেন তো, অ্যাকাউন্টিং এর এই হলো ফর্মুলা আবিষ্কার করলাম আমরা আজকে। সুবিধা হইলো? জি স্যার। এরা হচ্ছে ডেবিট সাইড। এদের দিলাম ক্রেডিট। আর ও হলো ডেবিট। দেখেন তো এখন সোজা লাগে ফর্মুলাটা? জি স্যার। আচ্ছা, ফর্মুলা কিন্তু এখানে শেষ হয়নি। এটা হচ্ছে ব্যালেন্স শিটের ফর্মুলা, ট্রায়াল ব্যালেন্সে আছি। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে এগুলো যাবে, ক্রেডিট পাশে ওগুলো যাবে, ইন ট্রায়াল ব্যালেন্সে আছে। এইবার আসেন, তাহলে ডেবিট ক্রেডিট ফর্মুলাটা মূলত ওটা তো একটা অবস্থান, স্থিতিশীল অবস্থায়, যার আইডিয়াল সিচুয়েশন এটা থাকবে, টার্বুলেন্স নাই। এখন যদি আমার আসে, আমি যদি পার্টিকুলার পয়েন্টকে আলাদা করি, লাইক ধরেন অ্যাসেট, এই যে উপরের দিকে দিয়ে কি বোঝানো হয়? বৃদ্ধি পাওয়া বাড়ে স্যার। স্যার। সোজা যাবেন, তাই না? দেখেন না ট্রাফিকের মার্কটা? তাহলে সোজা, কিন্তু সোজা গেলে ডেবিট হবে, আর নিচের দিকে ফিরে আসলে ক্রেডিট হবে। অর্থাৎ অ্যাসেট যদি বেড়ে যায় ডেবিট হবে, আর অ্যাসেট যদি কমে যায় ক্রেডিট হবে। ক্রেডিট। ক্রেডিট হবে। এইভাবে পাঁচটাই লিখতে পারবেন, পারবেন না আপনারা? জি স্যার। জি স্যার। জি, পারা যাবে স্যার। এক্সপেন্স, তারপরে একই নেচারের
ওগুলোর ক্ষেত্রে উল্টা হবে না? উল্টাই করে দিলে। কেউ না বুঝলে বলবেন স্যার আমরা তো এইভাবে পড়ি নাই। নেন, আপনাদের জন্য পুরো ফর্মুলাটাই আবিষ্কার করে দিলাম। এখন আসেন আমাদের এখানে কি ঘটছে। মেশিন আমরা বলছি অ্যাসেট ধরে নিস, এই যে ব্র্যাকেট আছে, মেশিন অ্যাসেট ডেবিট, আর ক্যাশ আমরা ধরছি ক্যাশ পারচেজ, যেহেতু এখানে বলা ছিল না। অন ক্রেডিট, তাহলে আমার একটাই হবে। অন ক্রেডিট বললে কি থাকবে? তখন আরো কিছু তথ্য থাকবে। তখন স্যার ওই সাপ্লায়ারের নাম থাকবে বা কার কাছ থেকে কেনা হয়েছে সেটা মেবি থাকবে। রিসিভেবল থাকবে। ঢাকা মেশিনারিজ। তাহলে আমরা কি করলাম? ডেবিট করলাম, কই গেল মেশিন পারচেজ, ডেবিট ক্রেডিট কি ফেলে দিলাম? ডিলিট হয়ে গেছে স্যার। আচ্ছা, ডিলিট করে দিলে দিছি, আবার লিখবো, অসুবিধা নেই, ভুলে ডিলিট। তাহলে আপনাদের কিন্তু কোশ্চেন হওয়া উচিত ছিল যে স্যার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আমরা পড়াশোনা করতেছি, তাইলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড হঠাৎ করে মেশিন আসলো কেন? দেখেন, আমরা চার্ট অফ অ্যাকাউন্টস সাজাবো না? জি স্যার। এই চার্ট অফ অ্যাকাউন্টসে প্রথম হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে সাব গ্রুপ, তারপরে হচ্ছে ডিটেইলস থাকবে মনে আছে। অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট সেট না পরে জিএল, তারপরে কি বলা হয়? কন্ট্রোল, জিএল লেজার, কন্ট্রোল লেজার, এটাকে বলা হয় জেনারেল লেজার। কন্ট্রোল লেজার, তারপরে এইভাবে আসে। তাহলে আপনার দেখেন, এই যে পারচেজ মেশিন টাকা 5 লাখ, এখন কিন্তু আমরা মেশিনের সেটআপ দিব, তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসের গ্রুপ কি হবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তাই তো? জি স্যার। আচ্ছা, গ্রুপ হলো মেইন হেড, গ্রুপ হলে প্রথম হেড হবে অ্যাসেটস,
তারপরে সাব গ্রুপ হবে, দেখেন আপনারা কিন্তু জানেন না জিনিসগুলা। তারপরে অ্যাসেটস, তারপরে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, তারপরে আরেকটা সাব গ্রুপ লাগবে, সাব গ্রুপ। জেনারেল লেজারটার নাম হবে মেশিনারিজ। ঠিক আছে, এটার কন্ট্রোল লেজার লাগবে না। তাহলে আমাদের জার্নালটা কি হবে? আমাদের কিন্তু ওই গ্রুপ ধরে এন্ট্রি হবে না, এন্ট্রি হবে কোনটা? জিএল ধরে। অ্যাসেট অটো অপশনাল, আমরা অ্যাজাম্পশন দিছি, তাহলে এটা কিন্তু জিএল। মেশিনারিজ ডেবিট, ডেবিট হইলো কেন? সম্পদ বাড়ছে, এই যে অ্যাসেট। সম্পদ বাড়লে ডেবিট, অ্যাসেট ইনক্রিজ। ক্রেডিট অন ক্রেডিট, এবার আবার একটা জিএল সেটআপ দিতে হবে। কোন গ্রুপ? লাইবিলিটিস। স্যার পেয়াবল, লায়াবিলিটি। সাব গ্রুপ কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লাইবিলিটি। সাব গ্রুপ ওই সাপ্লায়ারের নাম, সিএল হাইফেন সাপ্লায়ারের নাম। না, সাব গ্রুপ এটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল হবে স্যার। মানে আপনারা এগুলা কাজ করেন না, আমি বুঝতেছি তো। অ্যাকাউন্টস পেবল, লায়াবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটি, তারপরে লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি হবে না, শুধু সাব গ্রুপ হবে নন কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট কারেন্ট লাইবিলিটি। এখানে জিএল লাগবে না। জিএল হবে না, কন্ট্রোল লেজার হবে। সাব লেজার হবে দেখেন মিলছে, এখানে জিএল লাগবে না, জিএল হবে না, কন্ট্রোল লেজার হবে, কন্ট্রোল লেজার অ্যাকাউন্টস পেবল। তাহলে আমি কি এন্ট্রি দিব? বলেন। ঢাকা মেশিনারিজ ক্রেডিট। স্যার এখানে কন্ট্রোল জেনারেল লেজার কেন হলো না? কেন হইলো না বলেন, আপনি বলবেন তো, আমি কেন বলবো? সায়েন্সে তো স্যার অত ভালো বুঝি না। এই যে অ্যাকাউন্টস পেবল, যার একটা ক্লাস্টার আছে, অ্যাকাউন্টস পেবল বলতে কোনো শব্দ নাই, অনেকগুলা বিবিধ পাওনাদার, অনেকগুলা মানুষ, এই জন্য অ্যাকাউন্টস পেবলটা কন্ট্রোল লেজার হবে। এখানে জিএল হইব শুধুমাত্র যার একটা স্পেসিফিক থাকবে, এখানে তো স্পেসিফিক থাকবে না। অ্যাকাউন্টস পেবলের কোনো জিএল না, অ্যাকাউন্টস পেবল কন্ট্রোল লেজার, জিএল এর মতোই বাট কন্ট্রোল লেজার। এই অ্যাকাউন্টস পেবলকে ডেবিট ক্রেডিট করে কোনো এন্ট্রি করতে পারবেন না আপনি, আপনার এন্ট্রি করতে হবে এখান থেকে ধরে। এই অ্যাকাউন্টস পেবলের আন্ডারে সাব লেজার হচ্ছে ঢাকা মেশিনারি, এই জন্য লিখছি ঢাকা মেশিনারি, ওই আন্ডারে এপি, ওই এপির আন্ডারে, এই গ্রুপের আন্ডারে সাব লেজার। এই আবার কাস্টমারও তো হইতে পারে, ঢাকা মেশিনারির কাছে আপনি মাল বেচতে পারেন না,
তাহলে কোনো সময় এই একটাই হেড যেখানে এপির সাথেও নোডে থাকবে আবার রিসিভেবলের সাথে নোডে থাকবে, সে তো একটাই ব্যক্তি, নাহলে সিস্টেম বুঝবে কি করে? তাকে অ্যাসাইন করতে হবে, এপির সাথে অ্যাসাইন করবেন, আবার গিয়ে ওকে আবার কাস্টমার লেজারও যদি সে আপনার কাস্টমার হয় কোনো সময়, তাহলে আবার রিসিভেবলও ট্যাগ করতে হবে। তাহলে হেড তো একটাই, নাম তো একটাই, নিতে দিবে না তো। আইডেন্টিফাই করবেন কেমনে? একই ব্যক্তি কাস্টমার, একই ব্যক্তি পেয়েবল, ভেন্ডর। তো ভেন্ডর সেটআপে তো ওটা লাগবে। সে যত ভেন্ডর ক্রিয়েট করবে অটোমেটিকলি এপির সাথে নোড হয়ে যাবে, লিংক করা থাকে ব্যাক এন্ডে। এখানে কি লিখবো? ক্রেডিট হওয়ার কারণ কি? ঢাকা মেশিনারি অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হওয়ার কারণ কি? অ্যাসেট ইনক্রিজ। এখানে কি লিখবো? লায়াবিলিটি ইনক্রিজ স্যার। এই হলো আপনার টোটাল একটা সলিউশন। এখন বলেন এটা দিয়ে কি আপনাদের কাজ হয়েছে, উপকার হয়েছে, শিখতে পারছেন কিছু? স্যার জি সুন্দর। স্যার, শিখতে পারছি স্যার। স্যার এখানে একটা প্রশ্ন স্যার। বলেন। স্যার এই যে সাবলেজার ঢাকা মেশিনারি, সে যখন আমাদের আবার কাস্টমার হবে তখন তার জন্য আলাদা আরেকটা কন্ট্রোল লেজার অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি করে সাবলেজার নতুন আরেকটা হেড হবে না স্যার? না, ঢাকা মেশিনারিজ তো আছে আপনার কাছে। তার মানে সেম হেডের মধ্যেই সে হবে? ওর সাথে ও নোট করে দিবেন, তখন প্রোফাইল চেঞ্জ করতে হবে, আইডি চেঞ্জ করতে হবে, নালে চিনবে না। মানে সে দুই জায়গায় থাকবে। দুই জায়গায় থাকবে কিন্তু দুইটা সাবলেজার তৈরি হবে না স্যার এখানে? হ্যাঁ, দুইটা একটা সাবলেজার। অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে আর একটা অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে। অ্যাকাউন্টস রিসিভেবলের ক্যাসকেড, একটা হবে অ্যাকাউন্টস পেয়েবলের ক্যাসকেড, চাইল্ড ক্যাসকেড। এখানে চাইল্ড হলো এপি, আর ওখানে চাইল্ড এখানে সরি আপনার এখানে প্যারেন্ট হবে অ্যাকাউন্টস পেয়েবল, চাইল্ড হবে সাবলেজার ঢাকা মেশিনারি। ঠিক ওখানে একই ভাবে হবে প্যারেন্টের। এখন স্যার অ্যাকাউন্ট রিসিভেবল আর ঢাকা মেশিনারিজ এইভাবেই তো মনে হয় মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম ব্যাপার। ওই একটা কাস্টমার প্রোফাইল সেটআপ থাকে, তো এখানে কপি করে নিয়ে দেওয়া যাবে। তো একই জিনিস থাকলে আবার ওখানে আবার আলাদা একটা সেটআপ রাখতে হয়, নাহলে ট্যাগ করতে পারবেন না। এমন কয়জন আছে আমার যে কাস্টমার এবং কি ভেন্ডর, তার সাথে তো আমি পাওনা নেটওয়ার্ক করবো সব সময়। মালিক তো বলবে ভাই এই মিয়া তোমার কি হিসাব আনতে বলে তুমি আনো কি, সে তো আমার, তার কাছে তো আমি টাকা পাবো, সেটা কই দেখাইলা, বুঝছেন? তখন ঢাকা মেশিনারি টান দিলে সবই চলে আসবে। মানে ডিমান্ডিং এমন একটা সময় আমরা কাজ করতেছি, একদম লেটেস্ট টেকনোলজি নিয়ে কথা বলতে হবে। তাহলে এইভাবে প্ল্যান্ট এন্ড মেশিনারির অরিজিনাল বুককিপিং শুরু হয়। এই হলো ডেবিট ক্রেডিটের ফর্মুলা। এই ফর্মুলা দিয়েই সমস্ত ডেবিট ক্রেডিট হচ্ছে। এবার আসেন ডেপ্রিসিয়েশন। 1 বছর পরে তাহলে ডেপ্রিসিয়েশন করতে বলে ইকোনমিক লাইফ নির্ধারণ করতে হবে না? জি স্যার। কত হবে? স্যার 20 ইয়ার্স। মেথড কি হবে? এই দুটা জিনিস, ইকোনমিক লাইফ। একটা প্ল্যান্ট এন্ড মেশিনারি ইকোনমিক লাইফ ডিপেন্ডস অন তার ব্যবসার নেচার অনুযায়ী। জেনারেলি এটা যখন ভেন্ডররা দেয়, তারা বলে দেয় ভাই মেশিনটা এইভাবে চালাইলে আপনি এত ঘন্টা চালাইতে পারবেন, আওয়ারলি বলে দেয়। হ্যাঁ, ধরেন আপনি বাসার একটা পানির ট্যাবের কল কিনবেন, এটার গ্যারান্টি কয় বছর দেয় দেখছেন? এখন তো 10 বছরও দেয় স্যার। আচ্ছা 10 বছর দেয়, কেন দেয় 10 বছর? বেশটা কি 20 বছরও তো দিতে পারতো, 30 বছরও তো দিতে পারতো। এটা তো লোহার জিনিস, এটা তো কিছুই হবে না। 10 বছর দেয় এই জন্য। এই ট্যাপটা দেখেন, আপনি একবার ঘুরাচ্ছেন, ডানে ঘুরান বামে ঘুরান, যে ঘুরাচ্ছেন তো এটা ঘুরাইতে ঘুরাইতে ভাঙবে। সে হিসাব আছে, সে ওই সাইকেলটা দেখে যে
এভারেজে এটা দিনে কয়বার ঘুরবে, সকালে ঘুরবে, দুপুরে ঘুরবে, রাত্রে ঘুরবে, 5 ওয়াক্ত ঘুরবে, 6 ওয়াক্ত ঘুরবে, এবার একটা হিসাব আছে, তাদের একটা স্টাডি আছে যে একটা পানির কল থেকে সারা দিনে 30 বারের বেশি ঘুরে না। 30 বার ঘুরলে এবার দেখো তো সে একটা ঘুরাইতে থাকে, ঘুরাইতে 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 কত নাম্বার ঘুরানি টিকে এটা ভাঙে, ধরেন 2 লক্ষ বার ঘুরলো, তাহলে 2 লক্ষ ডিভাইডেড বাই 30। দেখেন বেস গুলো একটা জাস্ট আমি দেখাই, ডেলি 30 বার, তাইলে আমার এই দিন এতদিন যায়, 18 বছর যায় 2 লক্ষ বার গেলে। আর যদি ওরাও যখন টেস্ট করে, তোরা তো আর্টিফিশিয়ালি টেস্ট করে, তখন যদি 1 লক্ষ বার গেলে কত, 10 বছর। এইভাবে একটা কি আসে, ওয়ারেন্টি পিরিয়ডটা বের করে যে আমার এর বেশি দেওয়া ঠিক হবে না, বুঝছেন? তো লাইফটা, ইকোনমিক লাইফটা এরকমই, মেশিন থেকে কতদিন পর্যন্ত ইকোনমিক্যালি আউটপুট আসবে, হয়তো বা লাইফ থাকবে, মেশিন তো আর হাওয়া হয়ে যাবে না, কিন্তু মেশিন চালাইলে আর লাভ হবে না, প্রিমিয়াম ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে, এই ভাঙবে, রিপেয়ার মেনটেন্যান্স খরচ অনেক বেড়ে যাবে, তখন আর মেশিনটা ইকোনমি হবে না, ইউজফুল লাইফ হবে না। লাইফ হবে একটা মেশিন জেনারেলি বিজনেস নেচারের উপর এইভাবে ব্যান্ডররা বলে দেয় যে ভাই এই মেশিনটা আর বেশি হবে না। ধরেন একটা জেনারেটর কিনলেন, এটা কয় ঘন্টা চলবে, কিভাবে চলবে, এইভাবে একটা টেকনিক্যাল হিসাব বের করা হয়, তাহলে আমার এতদিন। আবার থাম রুল প্র্যাকটিস আছে যে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস কি, বেঞ্চমার্ক কি, ডিপেন্ডস করে 15 বছর, 20 বছর, 10 বছর আমরা ধরলাম 10 ইয়ার। আবার আপনি চাইলে কাস্টম করতে পারেন, টেইলর মেড, বাজার থেকে যদি না কিনেন, ওপেন কিনলে একটা ইউনিভার্সাল পাবেন, কিন্তু আপনার কি দরকার নাই, 5 বছরের বেশি দরকার নাই, তাইলে আপনি তাকে বলতে পারেন ভাই এমন ভাবে বানাই দাও যেন 5 বছর যায়, তাহলে সবকিছু জিনিস হালকা হালকা দিবে, মোটা মোটা জিনিস কমাই দিবে, তাহলে এটা 5 বছর পরে ভেঙে যাবে। তো এইভাবে একটা কাস্টম করেও নেওয়া যায়। যদি প্রজেক্ট ব্যবসা হয় সেক্ষেত্রে তো আপনি 5 বছরের পরে আমার এটা দরকার নাই, তাহলে আমি তো ওইভাবে অর্ডার দিব, ভাই আমার 5 বছর যায় এরকম করে বানায় দাও। আর নাইলে যদি রেডিমেড নেই তাহলে 10 বছর। আবার অনেক সময় কি থাকে, আরো বেশি লাইফও বানানো যায়, এটা মেশিন যারা দেয় তাদের সাথে 1 to 1 বসতে হয়, আপনার ব্যবসার প্ল্যান কিভাবে করবেন। ইকোনমিক লাইফ আমরা 10 বছর ধরলাম, ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন, তাহলে ইয়ারলি ডেপ্রিসিয়েশন কত হবে স্যার? 50,000 স্যার। তাহলে বছরে 50,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে। তাহলে এটা জার্নাল এন্ট্রি কি হবে, হ্যাঁ বলেন দেখি? depreciation debit accumulated এই চার্টটা ফিল আপ করতে পারবেন? হুম, পারবেন আপনার এই চার্টটা ফিল আপ করতে? আমার এন্ট্রি দেওয়ার আগে তো আগে চার্ট অফ অ্যাকাউন্টস হেড খুলতে হবে না, এখানে 2টা হেড খুলেন, আমি আপনাদের 5 মিনিট সময় দিলাম, মিলাইবেন আমার লাগে, 2টা হেড খুলে এন্ট্রি দেন, আমি আসতেছি। এন্ট্রি তো সবাই মুখস্থ পারে, পারে না? জি স্যার।
ক্লাসে কি ব্রেক চলছে? জি, ক্লাসে স্যার একটু ব্রেক দিয়েছে। ও আচ্ছা, থ্যাংক ইউ।
হ্যাঁ, হ্যালো, হ্যালো, কাইটা জি গেছে নাকি? স্যার, আমরা আছি। আচ্ছা, এটা করতে পারছেন আপনারা? ডেপ্রিসিয়েশনের এন্ট্রি দিছেন? এই গ্রুপটা করছেন? বাবা তুমি কি করতেছো? ওয়ার্ক করতেছো? হ্যালো, ডেপ্রিসিয়েশন ডেবিট কত আসছিল? 50,000। ঠিক আছে, জি স্যার। ডেপ্রিসিয়েশন ডেবিট, এক্সপেন্স ইনক্রিজ করলো, আর ক্রেডিট হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে কি লিখবো? কারণটা কি? এখানে কি লিখছেন আপনারা বলেন? ইনক্রিজ লাইবিলিটি। Liability increased. কন্ট্রা অ্যাসেট। ঠিক আছে, এটা লিখছেন? বাহাত্তর জন আছে এখানে, আমার মনে হয় কি সবাই অন করে চলে গেছে, এই জন্য অনলাইন ক্লাস নেওয়াটা মুশকিল। স্যার এটা জি স্যার, অ্যাসিড হবে না? আছি স্যার, আছি স্যার। স্যার এটা অ্যাসিড ডিক্রিজ লাইনে হবে? হ্যাঁ, অ্যাসিড ডিক্রিজ হবে না? না না, লাইবিলিটি ডিক্রিজ, ডেপ্রিসিয়েশন না, আছে ডিক্রিজ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি লায়াবিলিটিস? স্যার এটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট স্যার। স্যার আমরা অ্যাসেট হবে না? কেন কন্ট্রা অ্যাসেট হবে? এটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাসেট তো বুঝলাম, কন্ট্রা অ্যাসেট নামে তো কোনো ক্লাসিফিকেশন নাই, করছি ভাই। ওইগুলো গেল কোথায়? ডিলিট হয়ে গেল। এই যে কয়টা ক্লাস, 1 2 3 4 5টাতে কন্ট্রাক্ট আনবো কোত্থেকে? মানে এটা লাইবিলিটি পেড হবে। আপনারা এতদিন যা শিখছেন, আমি এই যে জায়গাগুলোতে অ্যাসেট আমার না গেলেও হয়তো, আমি কষ্ট করতেছি একেবারে বেলুলেস কষ্ট। এটা আমার ওই আইএফআরএস আইএস 16টা পড়াই দিতাম একেবারে সুন্দর মতন অ্যাডভান্স লেভেলের, ভালোই। আমি তো জানি যে আপনাদের গোড়ায় সমস্যা। আমি তো আজকে 2006 থেকে তো এখানেই ক্লাস নিচ্ছি, প্রায় 19 বছর। তারপর ইউনিভার্সিটি পড়াইছি আরো ধরেন 7 বছর। কত হইলো? এই একই জিনিস পড়াচ্ছি। আমি ঘুরে ফিরে তো দেখি যে কোন জায়গাটায় উইকনেস আছে আপনাদের, সেই জায়গাটা তো আমি জানি।
আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনার পাশ করার পরে 2 লাখ টাকা বেতনে চাকরি দিছি, 3 মাসও চাকরিটা রাখতে পারে না, বাধ্য হয়েছে বলতে ভাই আরেকটা লোক দেন। লাইফ ইজ নট সো ইজি। একটা সিএ ফর্ম দিতে পারবেন 1000-15,000 টাকা একটা অফিস ভাড়া নিয়ে, প্রথম 6 মাস কষ্ট হবে, এরপরে তো ছোটখাটো অ্যাকাউন্টস আইব 10,000, 20,000, 30,000 টাকা সাইন পাইবেন, চলতে পারবেন, খুব সোজা কাজ। দিস ইজ দ্য রিয়েলিটি। একটা বিল্ডিং এ 20টা ফার্ম দিছে কাব্যকোষ নামে কারণ বাজারে, একটা বিল্ডিং এ 20 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ছোট 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 কৈতুরের খোপের মতন অফিস। পাশে আরজেসির ইয়ার আসে, কি নাম, ওই লয়াররা আসে, ভাই আমার একটা অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসছি, খালি আপনি সাইন দিবেন। ভাই আপনি কত নেবেন? তো 30,000 টাকা চায়, না একটু কম নিতে বো স্যার, না ভাই আমি কম নিই না, তাহলে পাশের দোকানে যায়, ভাই একটা নিয়ে আসছি আপনি 25,000 টাকায় করবেন কিনা, 20,000 টাকায় করবেন কিনা, দামাদামি করবে। 20টা তো সে এক জায়গায় পাইছে, আর ওই 20 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোনো কাজ নাই, ওইখানে এক জায়গায় 20টা একই বিল্ডিং এ ফার্ম দিছে। এগুলো আসলে বলতে হচ্ছে, কারণ হচ্ছে এইভাবে আমাদের পেশাটাকে নষ্ট করা হবে একসময়, পেশাটা থাকবে না এরকম। কারণ আমাদের এই লোকরা এই সেট পারে না, এটা তো পুরোটা একটা আইটি সেট দিতে হবে আপনাকে। আপনাকে তো কাজ না পারলে এরা ইন্ডিয়া থেকে কেন নিচ্ছে এক্সপার্ট গুলা? আমাদের দেশে এক্সপার্ট গ্রো করতেছে না, কাজ দিলেও পারে না। আমি 2 জায়গায় 2 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চাকরি দিছি, 2 মাস একজন, আরেকজন 3 মাস শেষ, বলে ভাই আমার ভালো লোক দেন, বেতন দেবো বেশি। আরে বেতনটা তো বড় ব্যাপার না, কাজের ওলা লোকই তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আপনাদের ক্লাসিফিকেশনই যদি না করতে পারেন, তাহলে আপনি কোথায় থেকে আপনি এটা সেট আপ দিবেন আমার বলেন? এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইনক্রিজ, এখন আপনারা কেউ বলতেছেন লাইবিলিটি, কেউ বলতেছেন ডিগ্রি, আর কোনো কিছু আছে বলবেন? এখন কোনটা হবে? আমার দুইটাই তো হয়, আমার সিস্টেমে সেট আপ দিলে তো ভুল হবে না, সিস্টেম তো আর বুঝবে না। স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্যার কন্ট্রা অ্যাসেটটা স্যার, যেটা অ্যাসেটের ভ্যালু কমাই দেয়। কোনটা হবে? স্যার কন্ট্রা অ্যাসেট, এটা স্যার অ্যাসেটের ভ্যালু আর বুক ভ্যালু কমে স্যার, এটার মাধ্যমে স্যার। স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো স্যার এটা কন্ট্রা অ্যাসেট, যার কারণে স্যার অ্যাসেটের ভ্যালু ক্রমান্বয়ে কমে স্যার এটা। প্রথমে যদি আপনি কন্ট্রা অ্যাসেট বলেন তাহলে এটা বুঝবে কেউ, দ্য ওয়ে ইউ হ্যাভ টু থিঙ্কিং। ও কিন্তু প্রথমেই কন্ট্রা অ্যাসেট বলে নাই। আমি এগুলো দেখানোর কারণটা কি, দ্য স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজটা যারা বানাইছে তারা অনেক গবেষণা করতে হচ্ছে তো তাদের। আপনার কি ধারণা এই এই অ্যান্সারটা আমি দিলাম আর চ্যাট জিপিটি মেশিন আমাকে এমনি এমনি দিয়ে দিছে? এইটার পিছনে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ নামে যে মেশিন বানানো হয়েছে, সেই মেশিনে আমাদের মতো বড় বড় বিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে কয়েক হাজার, যে এই কোয়েরিটা দিলে কি আসতেছে, কি আসা উচিত, এটা রেটিফিকেশন হচ্ছে, টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, আমি লেটেস্টটাই নিয়ে আসতেছে সেইখানে। দেখেন আপনি তো বলতেছেন কন্ট্রা অ্যাসেট, কন্ট্রা অ্যাসেট যদি দিয়ে শুরু করেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক হবে না,
ও কি বলছে দেখেন, accumulated depreciation is the total depreciation expense that has been recorded for an asset since it was acquired. এরপরে বলছে যে it is a contra asset account meaning it reduces the value of the associated asset. আমার তো কন্ট্রা অ্যাসেট নামে কোনো ক্লাসিফিকেশন নাই, আছে? আমি আমার যে ডেবিট ক্রেডিট ফর্মুলা আমি কোথায় ফেলবো তারে? এখানে কোনো কন্ট্রা অ্যাসেট আছে? না স্যার। না স্যার। আছে? না স্যার। আমি এখান থেকে ডেবিট ক্রেডিট কিভাবে করব? তাহলে এটা অ্যাসেটেরই ভিতরেই থাকতে হবে। তাহলে আমার চার্ট অফ অ্যাকাউন্টসটা সাজাবো কিভাবে? এটা তো শিখতে হবে আপনাদের। অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, তারপরে সাব গ্রুপ ছিল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, জেনারেল লেজার কি ছিল? এটাই তো হেড। জি স্যার। আমার কাছে হেড তো একটাই, তাহলে এখানে একটা নতুন হেড খুলতে হবে। কন্ট্রোল লেজার হবে না, এখানে সাব লেজার হবে না। তাহলে আমি কি পেলাম? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ দ্য লায়াবিলিটিতে গেল না, কোথায় গেল? অ্যাসেটে গেল। এটা বুঝাইতে আসছি এখানে। আপনি তো বলতে পারবেন, আমি জানি, মুখস্থ করে বলা যায়। যার মুখস্থ বিদ্যা ভালো সে পরীক্ষা ভালো রেজাল্ট করে, এটা বলার কিছু নাই। এই ডিক্রিজ অফ অ্যাসেট, এই যে অ্যাসেট থেকে আমি আসছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি, দেখেন প্রপার্টি নন কারেন্ট অ্যাসেট ক্যাটাগরিতে ফেলছি। এবার আসেন ডেপ্রিসিয়েশন ক্যাটাগরি। ডেপ্রিসিয়েশন ক্যাটাগরিতে হবে কোথায় যাবে? গ্রুপটা কি? অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, অপারেটিং আমরা প্রথমে রেভিনিউ এবং এক্সপেন্স, তাই না? জি স্যার। ওই যে আমাদের কি এক্সপেন্স ক্যাটাগরি। জি স্যার। সাব গ্রুপ অপারেটিং এক্সপেন্স। স্যার ওভারহেড। আপনারা এরপরে যেভাবেই করেন, ধরেন কোনো কিছু সাব গ্রুপ নাই, বিজনেসের নেচার কস্ট অফ গুডস সোল্ডও যাইতে পারে, প্রোডাকশন ওভারহেডও যাইতে পারে। জি স্যার। আর যদি নাই তাহলে একই নাম আবার দিবেন, শিখতে হবে তো এগুলা। এইখানে হবে জিএল, জিএল ডিপ্রিসিয়েশন, এগুলো হবে না। এই এটা যদি এটা সাজাইতে পারলে আপনি এখানে পারবেন। আপনারা তো নতুন করে সাজানোর সুযোগ দিবেন। আপনি যদি এন্ট্রি দেন শুধু, তাহলে তো আপনি ওখানে না পাইলে জানাইবেন, ভাই আমি তো এখানে পাচ্ছি না। তাহলে যে জিএল খুলে সে খুলে দিবে, আপনি তাকে বলবেন ভাই আমার ইমেল দেন, কি কি চাচ্ছেন আপনি। তাহলে আপনি এই এন্ট্রিটা চাচ্ছেন, তাহলে এন্ট্রিটা ইমেল করলে সে দেখা করে দিবে। আর যদি আপনার কাছে পারমিশন থাকে আপনি খুলতে পারবেন। পৃথিবীর যে কোনো সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন, ইআরপি, এসএপি, জেডসিপি যা বলেন, এই হচ্ছে স্ট্রাকচার। এমন কোনো জায়গায় নেই যে আপনি কাজ করতে পারবেন না। জানলে আপনি কাজ করতে ধরতে সময় লাগবে না। আর আপনি ভাইবেন না যে আপনি অফিসে গিয়ে আপনার কলিগরা আপনার হাসি মুখে জীবনও শিখাবে না। একজন আরেকজনের অফিসে কাজ শিখাইতে চায় না, কেন শিখাবে? কারণ সে তো কষ্ট করে শিখছে, ওটা দিয়েই তো চলবে। তাহলে আপনার এইখানে এই যে ডেপ্রিসিয়েশনটা, এই যে এক্সপেন্স ক্যাটাগরিতে গেল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আপনার অ্যাসেট ক্যাটাগরিতে যাবে। যখন বলি আমরা যে ভাই এটা আবার অ্যাসেট হয় কি করে, তখন এটাকে বোঝানোর জন্য যে অ্যাসেটের কন্ট্রা মানে শ্যাডো অ্যাকাউন্টস, ওইটা ওটা অ্যাকুমুলেটেড হচ্ছে কতটুকু আমি রিলিজ করলাম।
আমি কতটুকু রিলিজ হইলো এটা দেখার জন্য আলাদা একটা সেপারেট রেকর্ড করছি। এখন আপনি অ্যাসেটটা দিয়ে যে কাজ করতেন সেই কাজ আপনার হচ্ছে কিনা। এখন আপনার অ্যাসেটটা কিনার 1 বছর পরে ইন 24 সালে কিনছেন, জানুয়ারি 2025-এ আইসা বা ডিসেম্বর 2025-এ আইসা আপনি দেখতেছেন বা একটা ঝামেলা হয়েছে যে আমরা মেশিনের যেরকম এক্সপেকটেশন করছিলাম ইকোনমিক সেটা হবে না, বা মেশিনের বাজারে দাম কমে গেছে। অনেক কিছু হয়, রিভ্যালুয়েশন করে, ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হয়। তো এইগুলা পোস্ট রিভিউতে এগুলো আসবে। একটা অ্যাসেট ব্যালেন্স শিটে থাকলে সেখান থেকে কি আমি আদৌ রিটার্ন পাচ্ছি না বসে আছে। এখন ধরেন ডেপ্রিসিয়েশনটা চার্জ করবেন কখন থেকে? কখন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন? স্যার এই যে অ্যাকুইজিশন ডেট রেডি ফর ইউজ। তাহলে রেডি টু ইউজ। যদি রেডি টু ইউজ হয়, ইউজ নাও করেন, বলে নাই যে আপনি যেই তারিখ থেকে ইউজ করবেন। কি বলছে? রেডি টু ইউজ আর ফ্রম ডেট অফ ইউজ এক কথা না। যখন এটা কোনটা হবে? ডেট অফ ইউজ, স্যার রেডি টু ইউজ স্যার। রেডি টু ইউজ। ডেট অফ ইউজ। এই দেখ, এই যে জিনিসগুলা কনফিউজ থাকবে, এটাই স্বাভাবিক। রেডি টু ইউজ কোনটা হবে? ইলেকশনের পরে ফলসটা কি? রেডি টু আপনি ইউজ asset হবে স্যার। ব্যবহার করলেন না একদিনও, পুরা বছরে, তাহলে কি ডেপ্রিসিয়েশন হবে কি হবে না? হবে স্যার। হবে হবে স্যার। করতে হবে স্যার, এটা রেডি টু ইউজই হবে স্যার। ইউজ না করলেও তো স্যার ডেপ্রিসিয়েশন করতে হবে। তাহলে আমার হবে রেডি টু ইউজ থেকে, ডেট অফ ইউজ হবে না। স্যার আমার রেডি টু ইউজ আমার যেখানে আমি ইউজ করতেছি, মানে যে জায়গাটা আমি ইকুইপমেন্টটা ব্যবহার করতেছি বা না মেশিনারিজটা ব্যবহার করতেছি। না 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 না, ব্যবহার করতেছেন তো আপনি, ইউজ শুরু হয়ে গেছে। আর রেডি টু ইউজ শব্দের মধ্যে পার্থক্য আছে। তাহলে ফ্রম ইউজিং অর বাই ইউজিং এরকম হইতো। রেডি টু ইউজ মানে কি? ব্যবহার করার জন্য যখন এটা রেডি তখনই তো। হ্যাঁ, স্যার যখন এটা ইলেকশন কমপ্লিট, একবারে এখন আমি যে কোনো সময় চালাতে পারবো যখন তখন। ভালো হয়েছে, ভালো তো চ্যাট জিপিটি আসাতে আমার জন্য একটু উপকার হয়েছে। দেখেন, স্যার চ্যাট জিপিটি কে হোয়াটসঅ্যাপে কিভাবে আনা হয়েছে? বুঝি নাই। স্যার একটা কোড হোয়াটসঅ্যাপে। আছে, কোডটা দিলে এসে যায়। ও আচ্ছা। চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপে কিভাবে আনা হয়, এটা তো কোশ্চেন। জি স্যার। গুড কোশ্চেন। এটা গুগলে মানুষ সার্চ না স্যার জানাটা, ফার্স্ট ক্লাসেই দেখাই দিয়েছিল। মানুষের মানুষের জীবন না জানাটা অপরাধ না, কিন্তু জানার ইচ্ছা যদি না থাকে সেটা অপরাধ। এটা মনে রাখবেন। আপনি অনেক কিছু পৃথিবীতে ঘটে যাচ্ছে, আপনি কি সব জানবেন? জানবেন না। আপনাকে জানার ইচ্ছাটা না থাকলে তো, এই যে এখন আপনি যদি না বলতেন তাহলে আপনি জীবনে জানতেন? আপনার তো লজ্জায় ভাবতেছেন স্যার আমি তো, হ্যাঁ, এই আমি যেভাবে লিখছি গুগলে দেখছেন আসছে। জি স্যার। এই যে এটা বের করে এটা আপনি সেভ করে নেন, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে এটা সেভ করলে অটো পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। দেখছেন, the asset is fully installed, set up and functioning as intended. For example, machinery has been assembled, tested and is operational, or software has been installed and configured for use. এটাই হলো আপনার রেডি টু ইউজ। নো ফার্দার প্রিপারেশন,
বলো depreciation. In accounting, once an asset is considered ready to use, the company can begin to recognize depreciation. Depreciation is based on the asset's useful life, and the depreciation process begins when the asset is in a condition where it can be used effectively in business operation. Asset capitalization. For capitalization asset, example, machinery, building, equipment, once the asset is ready to use, it is recorded on the balance sheet at cost. শেষ example. আর লাগবে? নলেজটাকে তো কনক্রিট করে একদম এইভাবে শার্প করে ফেলতে হবে, না হলে তো আপনি একটা বলবেন আপনার ইন্টারভিউ বোর্ডে টাস করে পাজেল বানাই দিবে যে রেডি টু ইউজ, আর ধরেন আমি মেশিনটা আনলাম ফ্রম ডেট অফ ইউজড, এভাবে একটা পাজেল দিয়ে আপনারা টেস্ট করবে কোনটা হবে, তখন আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবে। আজকে যদি এগুলো না দেখাইতাম 100% আপনার ইন্টারভিউতে পাজেল করতে পারতাম। আমি অনেক লোককে দেখছি ইন্টারভিউতে কোশ্চেন করে বলতে পারে না, কনফিউজড হয়ে যায়। স্যার আমি তো স্যার ডেট অফ ইউজড হবে, আমি বললাম আর ইউ শিওর, বলে 100% শিওর। তারপর বললাম আবারও চিন্তা করেন, বলে না স্যার যেই তারিখ থেকে ইউজ করবো ঠিক সেই তারিখ থেকে আমি ডেপ্রিসিয়েশন ধরবো। কথা বুঝছেন এবার? কারণ প্র্যাকটিক্যাল এটা খুবই স্বাভাবিক, ভুল ভুল করে নাই সে, কারণ ওই যে নলেজটা ওইরকম গ্যাপ ছিল। এখন যদি shall we charge depreciation for idle asset? হবে? আইডল অ্যাসেট মানে আমি মেশিন আছে, আমার অর্ডার নাই, হ্যাঁ, আমি বসে ডেপ্রিসিয়েশন রাখলাম, চার্জ তো হবে। হবে স্যার। হ্যাঁ হবে স্যার স্যার। এটা হবে যদি স্যার। আমরা স্টেট লাইন মেথড ধরি তাহলে চার্জ হবে। যদি আমরা প্রোডাকশন বেস ধরি যে মেশিনের প্রোডাকশন আওয়ার দিয়ে বা প্রোডাকশন আউটপুট দিয়ে, সেই ক্ষেত্রে স্যার হবে না। আইডল মেশিনে যদি রেডি টু ইউজ থাকে তখন তো চার্জ হওয়ার কথা, কারণ যে কোম্পানি সাপ্লাই দেয় ওরা তো ওই যে ইলেকশনের পর থেকে ওদের ওয়ারেন্টি পিরিয়ড শুরু হয়ে গেল। আচ্ছা, এই যে একটু আগে একজন বলছেন না স্যার আমি যদি প্রোডাকশন ইউনিট অনুযায়ী করি তাহলে হবে না, আপনার কি লাইফে এরকম দেখছেন প্রোডাকশন ইউনিট অনুযায়ী ডেপ্রিসিয়েশন করতে? এক্সাম্পল দেখছেন? না বই স্যার। ছাড়া, বইয়ের কথা বলবেন না, বইয়ে তো অনেক কিছু শিখায় আপনাদের। স্যার ইন দেখছেন? প্র্যাকটিক্যালি দেখি নাই স্যার, বাট বইয়ের না স্যার, প্র্যাকটিক্যালি দেখি স্যার। প্র্যাকটিক্যালিও আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি ওই প্র্যাকটিক্যাল পর্যন্ত যান নাই। আমরা কি নিয়ে পড়াশোনা করছি? প্ল্যান্ট প্রপার্টি অ্যাসেট 16 স্যার এইটা মেবি মেইনটেনেন্স। হ্যাঁ ডিলেটে ভালো। জি স্যার, ওই ওয়েবসাইটটা ওটা আইফাকে তো আমরা পড়াশোনা করছি IS-16 নিয়ে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিয়ে।
বোঝার জন্য মনোযোগ রাখতে হবে। এই যে কোনো আইএস পড়ার সময় তার স্কোপ পড়তে হবে। কি বলাস পড়েন তো, ওই যিনি কথা বলছেন ওই উনি পড়বেন, ওই যে যিনি বলছেন প্রোডাকশন মেথড। জি স্যার। বলেন, পড়েন পড়েন, জোরে পড়েন। আপনি আপনার শেখানোর জন্য এখানে যে কথা বলবে আমার তার জন্য ভালো, কারণ আমি বুঝছি যে উনি এটা ভুলাই ফেলছে। জোরে পড়েন তো। স্যার শুনতেছেন আমার কথা? I-16 applies to the জি স্যার শুনতেছি স্যার। হ্যাঁ, প্লিজ স্যার। পড়েন একটু। Sir, I-16 applies to the accounting for property, plant and equipment except where another standard require or permit a differing accounting treatment. For example, নিচে দিকে দিয়ে দিছে স্যার। পড়েন, পড়তে থাকেন। Asset classified as held for sale in accordance with IFRS 5 non-current asset held for sales and discontinued operation. Biological asset related to agriculture activities accounted for under AS 41 agriculture. Exploration and valuation asset recognized in accordance with IFRS 6 exploration and for valuation of a mineral resource, mineral right and mineral reserves such as oil, natural gas and similar non-negligence resources. The standard does not apply to property, plant and equipment. না লাগবে না, লাগবে না, লাগবে ওই পর্যন্তই, তিনটাই। আপনার অ্যানসারটা কি পাইছেন? দেখি তো ধরতে পারছেন কিনা। আমাদের এখানে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা পড়ছি। দেখেন এখানে এই যে আলাদা আলাদা দুইটা আইএস আছে, দেখেন ওটা বাদ, এই অ্যাসেট হেল্প ফর নন কারেন্ট, এটা আইএফআরএস 5, এটা আমাদের লাগতেছে না। একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসেট। বায়োলজিক্যাল অ্যাসেট কোনগুলা? জি স্যার। যেমন গরু, মহিষ, হাঁস, মুরগি, তাই না, যেগুলো ফার্মিং করা হয়, ঘোড়া, হরিণ। জি স্যার। আপনি যদি খরগোশ পালেন, বছরের এই মাত্র আপনি 10টা খরগোশ নিয়ে শুরু করলেন, বছরের শেষে 300 খরগোশ হয়ে যাবে আপনার। জি স্যার। প্রোডাক্টিভিটি, এই জন্য বলা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসেট। এবার বলছে এক্সপ্লোরেশন এন্ড ইভালুয়েশন অ্যাসেট রিকগনিশন ইন অ্যাকর্ডেন্স উইথ আইএফআরএস 6, এটা হচ্ছে খনিজ সম্পদ। এই যে এগুলা মিনারেল রাইস, মিনারেল রিজার্ভ সাচ এস অয়েল, গ্যাস, ন্যাচারাল গ্যাস, এ বুঝছেন? অয়েল। এবার জি স্যার। আপনি একটা তেলের খনি পাইছেন সৌদি আরবে বা বাংলাদেশেও গ্যাসের খনি আছে। যখন তারা খনিটা হিসেব করে তখন তারা কি বলে? বলে যে এখানে 2 লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন একটা ফিগার তো বলে মজুদ আছে, বলে না? জি স্যার বলে একটা। জি স্যার। তাইলে এই যে এখানে আউটপুট বেসিসে করা যাবে। এখানে কতটুকু ধরে নিলাম 2 লাখ, এরপরে আউটপুট আসতেছে কত, ডেপ্রিসিয়েশন। এই জন্য আলাদা সেপারেট আইএফআরএস। কথা বুঝছেন? আপনি পড়ছেন যে বইয়ে, ওটা ভুল না, কিন্তু বইয়ে তো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা না। আমরা তো পড়ছি কি অমুক রাইটারের মধ্যে কে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে অমুক, মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। অমুক অর্থনীতিবিদের মতে অমুক, অমুকের মানে একটা রাইটারের নাম দিয়ে ডেফিনিশন লিখতে হয়েছে। এখন কি আর ওটা লিখবেন নাকি লিখবেন ওবায়দুর রহমান বলছেন এটা? না, এখন আপনার হাদিস কোনটা? আইএফআরএস। এই হলো আপনার আইএফআরএস আইএস। এইটাই। তাহলে এগুলা বাদ দিয়ে রান্না বলেন। স্যার একটা বিষয় জানার জন্য স্যার, মানে যে আমরা আইএস বা আইএফআরএস এটা যে পড়বো, মানে ঠিক কিভাবে পড়বো এইটা কি যদি বলতেন স্যার, যে এই স্টাইলে পড়লে সঠিকভাবে পড়া হবে? এইটা নিয়ে তো আমি বারবারই বলছি ক্লাসে, প্রত্যেক ক্লাসেই দেখাই। এই যে এখন আমার মনে আসলো এটা, উনি বলছেন, আমি কিন্তু জানছি যে এটা ওনার লাইনটা, গাইডলাইনটা এখানে দিয়ে দিলে উনি পেরে যাবেন। আপনি তো এটা এই প্রত্যেকটা জিনিস এইভাবে পড়লে আপনি পারবেন না। এখন ডাক্তারি কিভাবে পড়ায়?
ডাক্তার কি প্রথমেই পড়ায়, নাক কান গলা প্রথম থেকে পড়ায়, নাকি আগে ডাক্তারই পড়ায়? এমবিবিএস তো ডাক্তার না, আগে কিন্তু এমবিবিএস কে বাংলাদেশের ডাক্তার হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়েছে, কারণ ডাক্তারের অপরতুলতা। একটা পর্যায়ে এমবিবিএস রা প্র্যাকটিস করতে পারবে না, ধরেন আগামী 20 বছর পর, কারণ এফসিপিএস নাই, কি করবে? তাহলে না থাকলে ওটা দিয়ে তো চালাইতে হবে অল্টারনেটিভ, ওরা ডাক্তারের মতো। তার মানে কি, একজন এমবিবিএস ডাক্তার হচ্ছে সবকিছু জানে, কিন্তু আবার কিছুই জানে না। তাহলে এমবিবিএস ডাক্তার না? পৃথিবীর অন্যান্য দেশে এমবিবিএস রা প্র্যাকটিস করতে পারে না। সার্জন, ফিজিক্যাল সার্জন, এফসিপিএস আছে না, জি স্যার। এরা হলো মেইন ফিজিশিয়ান। ফেলো অফ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন, এটা কোথায় বাংলাদেশে দেখি, কেউ বলতে পারেন কিনা, আছে কিনা? আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা ফেলো বলি না? জি স্যার। ডাক্তারও এরকম ফেলো ডিগ্রি। ফেলো আমরা আমাদের ইনস্টিটিউট হচ্ছে কারণ বাজারে। বাংলাদেশের ডাক্তারদেরটা কোথায় আছে বলেন দেখি, কয়জন পারেন আজকে দেখি আপনাদের? বঙ্গবন্ধু শেখ মুজিব। স্যার এই যে শাহবাগে স্যার পিজি তে স্যার। পিজি। শাহবাগে কি দেখছেন আপনারা? স্যার এইখানে তো এফসিপিএস এমডি বা এমএস কোর্স যারা করে ডাক্তারি, তারা তো এখানেই করে স্যার। এমডি কি রিকগনাইজ করা হয়েছে ইকুইভ্যালেন্ট হিসাবে মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেখে নেবেন। হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কাকে কাকে কার ইকুইভ্যালেন্ট করছে ওরা দেখে নিন, তাহলে পারবেন। এফসিপিএস ইকুইভ্যালেন্ট আমাদের দেশে যেমন আছে না, এফসিএ, এফসিএমএ, এসিএ, এফসিসি, এগুলো আছে না এরকম। জি স্যার। দেখছেন, অ্যাড্রেস দিয়ে দিলাম। কলেরা হাসপাতাল চিনেন? কলেরা হাসপাতাল, জি স্যার, এটার পাশেই আইসিডিসিআর। জি স্যার। সব প্রফেশন সম্পর্কে ধারণা থাকতে হবে তোর ভাই। আপনি যেমন একটা প্রফেশন, অন্য প্রফেশনকে আপনি না চিনলে প্রফেশন বুঝবেন না। এই কারণেই তো দেখা গেছে স্যার, ডাক্তার দেখায় উল্টা সুস্থ হওয়ার বদলে মানুষ অসুস্থ হয়ে যায়, বুঝেই না কার কাছে যাবে। রাইট, আমাদের দেশে এটা দুঃখজনক, কারণ কি আমাদের দেশে তো তুই হাতে গোনা আছে, নাম্বার কয়টা, আমাদের যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে 1000-2000, ওদেরও এরকম, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 1000-2000 দিয়েও কাজ চালানো যাচ্ছে, কিন্তু ডাক্তার তো সেরকম সম্ভব না। 64টা ডিস্ট্রিক্ট, 18 কোটি মানুষ। হ্যাঁ, এখন যদি 18 কোটি মানুষ যদি বছরে একবার করে অসুস্থ হয়, তাহলে 18 কোটি বার অসুস্থ হবে। একবার করে ধরলাম, এমনও লোক আছে 10 বার যায় ডাক্তারের কাছে, 12 বার যায়, মাসে একবার যায় বা 2 বার যাইতে হয়। আমি ওগুলো বাদ দিলাম, এভারেজে একবার তো যাইতে হয় ডাক্তারের কাছে বছরে। তাহলে একবার যাইতে হইলে আপনার কতগুলো ডাক্তার লাগবে হিসেব করে আপনি পারবেন না। দেখেন 18 কোটি টিপ দিয়ে ভাগ করেন 2000, এতগুলো রুগী সে বছরে দেখতে পারবে? পারবে না। দেখাই আমি হিসাব। ধরলাম 2000 আছে, তাহলে 90,000 পেশেন্ট তাকে দেখতে হবে। এই 90,000 পেশেন্ট ডিভাইডেড বাই 300 ধরলাম, বন্ধ দ্বন্দ্ব ছুটি টুটি বাদ দিয়ে, তাহলে পার ডে 300 পেশেন্ট দেখতে পারবে? না সম্ভব? স্যার, অসম্ভব স্যার, না স্যার। ভালো ডাক্তার 10 জনের বেশি দেখে না, ম্যাক্সিমাম 15 জন। তাইলে বাকি রোগীরা কি করবে? চিকিৎসা করতে পাবে। তখন দেখলো যে অল্টারনেটিভ কি আছে, ঠিক আছে, তাহলে এমবিবিএস দের প্র্যাকটিসের সুযোগ দাও। আমরা যেমন করতে পারি যে আমরা যখন দেখলাম অনেক বেশি আসছে, তখন আমরা দেখলাম যে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের প্র্যাকটিসের সুযোগ দিয়ে দাও। অথবা অন্য প্রফেশন ইকুইভ্যালেন্ট কে আছে, যেমন কস্ট অ্যাকাউন্টেন্টরা আছে, যেমন সেক্রেটারি প্র্যাকটিস করে আছে, এফসি কি বলে এসিসি এরা আছে, এদেরও আমরা কি করলাম, অডিট করার জন্য সুযোগ দিয়ে দিলাম। এরকম যদি হইতো তাহলে আমাদের করতে হইতো, কিন্তু আমাদের অডিট যেহেতু ফর্মালি ইনফর্মালি 50,000-এর বেশি হয় না, তাহলে আমরা ওই জন্য করতে পারি। দেখেন 50,000 যদি হয় বছরে, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিসে আছে 500, তাহলে 100 পরে বছরে, তাহলে এটা তো করা যাচ্ছে, এখনো পর্যন্ত করা যাচ্ছে। এটা যদি 5 লাখ হয়ে যায় তাহলে পারবে না, সম্ভব না। তখনই কিন্তু এই ক্রাইটেরিয়া আসবে যে আপনারা তো পারবেন না, তাহলে
এই কস্ট অ্যাকাউন্টেন্ট আর অফিস মাত্র স্যার 50,000 স্যার রিপোর্ট করে এত কোম্পানির ভিতরে। এরকমই তো ডিবিসি হয় 50-এর মতো। এটা তো স্যার মানে দেশের জন্য দুঃখজনক স্যার জয়েন্ট স্টকের হিসাব অনুযায়ী তো স্যার প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে 5 লাখের উপরে স্যার। হ্যাঁ 3 লাখ থাকলে কি হবে, এরা তো অডিট করায় না, তাইলে আপনি ইনঅ্যাক্টিভ গুলো গুইনা তো লাভ নেই। আছে কি হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা মারাই তো গেছে গা, ওগুলা ধরলে কতগুলো হইতো। স্যার এরা অডিট না করাইলে স্যার এরা আইসিবি থেকে মানে এই যে যেমন এদেরকে রিপোর্ট জমা দিতে হয় না, যায় না, অসুবিধা কি, রিপোর্ট না জমা দিলে কি হবে? কোম্পানি বানাইলাম, ট্যাক্স রিপোর্ট দিলাম না, কমপ্লায়েন্স কি হবে? কিভাবে মেইনটেইন করে স্যার? দিলাম না, কি করবে? আমি ট্যাক্সেও সাবমিট করলাম না, আর জেসিতেও দিলাম না, তো কি কি হবে আমার, কি হবে? আইনটা কি, আমাকে মারবে, ধরবে, জেলে নিবে, জরিমানা করবে? দেখছেন করতে? তাহলে কি করে? হ্যাঁ স্যার সেটেল করে ফেলে করে। হুম, আর এখন মোটামুটি সব প্রতিষ্ঠানরাই মনে হয় যে রিটার্ন সাবমিট করে। আপনার মনে হয় আর কি? এখন উনি তো বলছে 5 লাখ রেজিস্ট্রেশন আছে আরজেসিতে, তাইলে তো আমাদের ডিবিসি এত কম কেন? ডিবিসি নাম্বার গত বছর কয়টা বের হয়েছে ওটা তো গেলেই আপনি পাইবেন, আইসিবিতে দেখতে পারবেন। সেই হারে তো 50,000 হয় নাই, বোধ 50,000-এর মতোই হয়েছে এই বছর। আচ্ছা ওইটা কি যে কেউ দেখতে পারে কত হয়েছে লাস্ট ইয়ারে? গিয়া বললে তো নাম্বারটা জানাই দিবে আপনারে, ও আচ্ছা দেখতে পারবেন না কেন? দোষটা কিসের? স্যার আমার এই তথ্যটা লাগবে, আমাদের ডিবিসি ডিপার্টমেন্টে গিয়া পরিচয় দিলে আপনারা দিবে না যে এই বছর এতগুলো হয়েছে? এটা তো কোনো হাইড এন্ড সিকের খেলা না, কনফিডেন্সিয়ালিটির কিছু নাই, পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন, সাথে সাথে জানাই দিবে। আমরা যেটা পড়তেছিলাম আইডিয়াল অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হবে কিনা, ডেফিনেটলি হবে। জি ইয়েস, স্যার হবে স্যার। এই গেল। দুটা ক্লাস নেওয়া টাফ হয়ে যাচ্ছে, আবার একটা নিলেও হয় না। স্যার বলেন। ফিজিক্যাল ক্লাস আসতে আসতে আপনার ক্লাস তো শেষ হয়ে যাবে স্যার, আপনার এই ফিজিক্যাল ক্লাসে কই পাবো? দেখা যাক, শেষ হয়ে গেলে তো আর সমস্যা নাই। স্যার আপনি ফিজিক্যাল ক্লাস নিলে আমাদের কনসলিডেশনটা আবার একটু করায়েন। আচ্ছা, আপনাদের একটা কাজ দিছিলাম, ওটা করতে পারছিলেন আপনারা? ক্যাশ ফ্লোটা না স্যার। করতে পারেন নাই? তো বললেন না তো, আজকে তো বলার কথা ছিল, আমি তো বলছিলাম আমি করে দিব। আজকে আমার মানে খুব অ্যাকশন হয়ে রিঅ্যাকশন হচ্ছে, ক্লাসটা মানে টাফ হয়ে যাচ্ছে, আর টেম্পারও ধরে রাখতে পারতেছি না, সরি। আজকে ওটা ধরবো না, অন্যদিন ধরবো। স্যার আগামীকাল ক্লাস আছে আমার। আমার আগামীকালকেও আছে? জি স্যার। তাহলে আজকেও দিন, আগামীকালকে? আগামীকালকে স্যার 4:45 থেকে স্যার। ঠিক আছে, তাহলে কালকে চেষ্টা করবেন একবার ওদিন। তাহলে আরো কিছু জিনিস আছে। এখন আমরা আজকে এই কয়টা বেসিক জিনিস আমরা শিখলাম, যেমন চার্জ করতে হবে কি হবে না। তাইলে আমার ফার্দার, আমি জাস্ট বেসিক কনসেপ্টগুলো দিচ্ছি। ফার্দার এডিশন, এই ফার্দার শব্দের সাথে এডিশন কি যায়? এডিশন আবার ফার্দার এটা বলা লাগে না, এডিশন বললেই বোঝা যায়। তারপর আমি বোঝানোর জন্য দুইটা শব্দই লিখছি, মাঝে মাঝে ভুলও আমাদের জন্য শুদ্ধ। ফার্দার এডিশন, এখন একটা মেশিনের ফার্দার এডিশন কি হইতে পারে? ওই ক্লাসে আমি আরেকটা ইউনিট অফ মেশিন কিনতে পারি, অথবা ওই মেশিনটাকে আমি কি আরো মানে কোনো কার্যকর। ধরনের চার্জ, একটা 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 গাড়ির একটা ইঞ্জিন চেঞ্জ করলে কিন্তু গাড়িটা আবার নতুনের মতো হয়ে যায়। জি স্যার, লাইফ টাইম বাড়ে। লাইফ টাইম বাড়ে, কারেক্ট। তাহলে এটাকে আমরা বলি মেজর ওভারহোলিং অথবা মেজর মেইনটেনেন্স। সেগুলো আমরা পরে যাচ্ছি, এখন আমরা ধরে নিই ফার্দার এডিশন অফ অ্যাসেট। ফার্দার এডিশন অফ অ্যাসেট বাই অ্যাকুইজিশন অফ অ্যাডিশনাল অ্যাসেট। ধরলাম নতুন করে কিনছে,
in the same class. এন্ট্রি তো সেমই থাকবে না? জি স্যার। কিন্তু স্যার এখানে যখন নিউ অ্যাসেট অ্যাডিশন হবে স্যার, সেক্ষেত্রে কি ডেপ্রিসিয়েশনটা কি যতটুকু আমার কার্যকারিতা বেড়েছে অতটুকুর জন্য কি ওই টাইম পিরিয়ড অনুযায়ী ডেপ্রিসিয়েশন করতে হবে না? না না, দুইটা অ্যাসেটের রেজিস্টার আছে। অ্যাসেটের রেজিস্টার আছে, সেই রেজিস্টারে তো প্রত্যেকটা অ্যাসেটের জন্য একটা আলাদা আলাদা আইডি পড়বে। সো ডেপ্রিসিয়েশন যেটা যেই তারিখ থেকে রেডি টু ইউজ ডিক্লারেশন দিবেন, হুম। বলো তো বাস্তবে রেডি টু ইউজ এর কোনো ডিক্লারেশন থাকে না। জি স্যার। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটায়। তাহলে কি থাকে? আমরা পারচেজ ডেটের পরে তো স্যার মেইনলি কমিশনিং টেস্টিং ট্রায়াল প্রোডাকশন, এই তিনটা জিনিস বুঝি বাস্তবে। মেশিন কেনার পরে মেশিনটা বসানো হয়, মেশিনটাকে আমরা বলি কমিশনিং করা, মানে বিভিন্ন জিনিস ফেব্রিকেশন করে পাইপ লাইন, ইউটিলিটির লাইন, পানির লাইন, হ্যাঁ, শুধু মেশিনটাকে নানা ধরনের অক্সিলারি দিয়ে মেশিনটাকে ইনস্টলেশন করা হয়। এরপরে ইনস্টলেশনিং এর পরে কমিশনিং, সফটওয়্যার যা আছে সব ইনবিল্ড করা হয়। এরপরে গেল কি অ্যাসেম্বলি বলা হয় আর কি, অনেক সময় অ্যাসেম্বল, কমিশনিং, ইন্সপেকশন এগুলা হয়। হওয়ার পরে সব শেষ, এবার আমি ট্রায়াল রান দিব। আমি ড্রাই রান হচ্ছে এমনি চলবে মেশিন, কোনো ম্যাটেরিয়াল ছাড়া, বুঝেন নাই? খালি স্টার্ট দিয়ে ড্রাই রান বলা হয় এটা। এরপরে কিছু স্যাম্পল ম্যাটেরিয়াল দিয়ে ট্রায়াল প্রোডাকশন দিব। তো ট্রায়াল প্রোডাকশন দিলে এটা যখন সাকসেসফুল হয়ে যাবে তখন আমাকে বলা হয় যে সার্টিফিকেশন অফ কমপ্লিশন অফ সেটআপ, দ্যাট ইজ দ্য রেডি টু ইউজ। এখন আপনি মেশিন রেডি ইউজের জন্য, এখান থেকে রেডি টু ইউজ ধরা হয়। তাহলে ফার্দার এডিশন অফ অ্যাসেট বাই মেজর ওভারহোলিং। আমরা মেশিনকে কি করি, মেজর ওভারহোলিং করি মাঝে মাঝে। যেমন জেনারেটর 5-6 বছর চালানোর পরে এটার সবকিছু ফেলে দিয়ে আবার একটা নতুন করে ওভারহোলিং করা হয়, এবং খরচও কিন্তু অনেক বেশি। দেখা যাবে জেনারেটর যত টাকা দিয়ে কিনছি তার 10 to 20% খরচ হয়ে যাচ্ছে। গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স এগুলো ফেলে দিয়ে আবার নতুন করে করা হয়। হেডলাইট ফেলে দিতে হয়, মেজর ওভারহোলিং। তো এটাও আমার ফার্দার এডিশন অফ অ্যাসেট। যতবার এডিশন অফ অ্যাসেটই হোক, এন্ট্রি কিন্তু ওইটাই। জি স্যার। স্যার এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার IS 16 এ স্যার এই যে ডেপ্রিসিয়েশন চার্জের ব্যাপারে এখানে কি একদম ক্লিয়ার স্যার আছে যে রেডি টু ইউজ এর পর থেকেই ডেপ্রিসিয়েশন করতে হবে, নাকি পারচেস এর পর থেকেও করতে পারে স্যার? আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। IS 16 গিয়ে দেখে আসি, আমাদের হাতের কাছেই আছে না। তার মেশিন যদি তৈরি করে নিতে হয় তখন রেডি টু ইউজ হবে। হুম, আর বাজারে অ্যাভেলেবেল পারচেস করা যায় তখন পারচেস আফটার পারচেসের পর মানে এটা থেকেই তো মানে হবে। নির্দিষ্ট করে নাই যে এইটা এর পরেই করতে হবে। এটা হলো যে কেনার পরে যখন যেই প্লেসে আমি ইউজ করব সেই প্লেসে কোম্পানি পৌঁছানোর পলিসি পর থেকে। অনুযায়ী করতে পারে। এই শব্দটা আসে না। স্যার এই যে এটা আছে স্যার, জি স্যার এখানে স্যার অ্যাভেলেবল। একটু চেঞ্জ আসছে, ওই আগের ওয়ার্ডটা ওইটাই ছিল, রেডি টু ইউজ। এরপরে ভার্সন চেঞ্জ হয়ে গেছে, তো এই জন্য এটা আসছে। এই জন্য ডেপ্রিসিয়েশন বিগিনস when the asset is available for use। একই তো কথা হইলো। জি জি স্যার, দুইটা কথার মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। available for ওই use, স্যার এখানে শেষেও লেখা আছে ইভেন ইফ ইট ইজ আইডল স্যার। এই যে বলা আছে যদি আইডলও থাকে তাও ডেপ্রিসিয়েশন। জি স্যার। and continues until the asset is derecognized পর্যন্ত ডেপ্রিসিয়েশন হবে। even if it is idle, যদি অ্যাসেট আইডলও থাকে তাও ডেপ্রিসিয়েশন হবে।
এই যে আপনার পড়তে হবে, আমি এটাতে আসতাম, আমরা আজকে ক্লাসটা ইনিশিয়াল করছি তো আমার এই আইফারেস তো আমি পড়াই, আপনারা সবসময় তো দেখেন। তো এটা এখন কোম্পানির উপরে নির্ভর করে স্যার, ওনারা কখন রেডি টু ইউজের ডিক্লারেশন দিবে। হুম, এন্ট্রি কিন্তু এটাই হবে, আবার মেশিনই ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। এই জন্য আমি আর এন্ট্রিতে গেলাম না। ফার্দার এডিশন হতে পারে বাই অ্যাকুইজিশন অফ এডিশনাল অ্যাসেটস ইন দ্য সেম ক্লাস বাই মেজর ওভারহোলিং, মেজর ওভারহোলিং করে হতে পারে পার্টস পাতি চেঞ্জ করে নতুন করে আবার লাগানো, রিকন্ডিশন করা। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমি যে সাপোজ স্যার আমি যদি এটাকে মেজর ওভারওয়ালিং করি, আমার 50,000 টাকার ওভারওয়ালিং করলাম আমি, তো 50,000 টাকার জন্য আমি এই জার্নালটা দিব স্যার? হ্যাঁ, এই যে এখানে যতটুকু বাড়বে ততটুকু। ওকে। কিন্তু যখন স্যার আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে যাব, তখন কি আমি প্রিভিয়াস যে অ্যামাউন্ট ছিল সেটার জন্য আলাদা ক্যালকুলেশন করব আর ওভারওয়ালিং এর জন্য আলাদা ক্যালকুলেশন করব ডেপ্রিসিয়েশনটা? না, এখানে একটা ইয়ে আছে, আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফে করতে চান তাহলে এখানে একটু কাজ আছে। এডিশন অফ অ্যাসেটের জন্য কিন্তু আপনার কি হচ্ছে, নতুন আইডি পড়তেছে না। জি স্যার। এটাই স্যার আমার মানে কোশ্চেনটা আমার এইটাই ছিল। কিভাবে ডেপ্রিসিয়েশন রান করে দেখেন, এটাকে আমরা বলি ফিক্সড অ্যাসেট রেজিস্টার। এই ফিক্সড অ্যাসেট রেজিস্টারে কোশ্চেন না করলে কিন্তু আমি এখানে যাইতাম না, দেখছেন আপনারা, এই জন্য কোশ্চেন করতে হবে আমাকে, আমি তাহলে তো চলে যেতাম, আমার তো এটা বাইল, এটা পড়ানোর কথা না। বলেন স্যার আরেকটা প্রশ্ন স্যার, স্যার এই যে মেজর ওভারহোলিং এর কারণে কি স্যার লাইফ সাইকেল ইনক্রিজ হইতে পারে না স্যার? আমি তো আসতেছি। মেজর মেজর ওভারহিলিং এর জন্য লাইফ সাইকেল লাইফ ইমপ্যাক্ট সাইকেল ইনক্রিজ হলে তো ডেপ্রিসিয়েশনটা হবে স্যার। হতেও পারে, না হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য নেচার। কেমনে হবে, আপনি যদি প্রথম জেনারেটরটা কিনেন, এখন জেনারেটরটা তো আর বাদ হচ্ছে না, টোটাল লাইফ তো ওই 20 বছরই থাকবে, কারণ 20 বছরের মধ্যে আপনার 3বার ওভারহোলিং করতে হবে, প্রথম 5 বছর পরে একবার, তারপরের বছর 5 বছর পরে আরেকবার, তারপরের বছর আরেকবার, তারপরে তো শেষ, আর হবে না। আর ওটা অন্য জিনিস, আর মেন বডি ভেঙে টেঙে যাবে, এগুলা ক্ষয় হয়ে যাবে। মেজর ওভারহোলিং এর দ্বারা একটা ইকোনমি আছে যে আমি কত দূর করবো, তাহলে তো পুরো বডি চেঞ্জ করে হার্টটা চেঞ্জ করে মানুষের আবার আরেক লাইফ দেন যাবে না। মানুষের অর্গান গুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে তো আরেকটা মানুষ হয়ে যাবে। এখন কিডনি রিপ্লেস করা যায়, লিভার ট্রান্সপ্লান্ট করা যায়, ইভেন হার্টও করা যায়, তাহলে তো মানুষ মরবে না, মরবে? তাহলে এইখানে খেয়াল করেন আগে, এই আইডিটা তো ইউনিক। হ্যাঁ, জি স্যার। ইয়েস হুম, জি স্যার, ইউনিক। রাইট। তাহলে 1 নাম্বার অ্যাসেট আইডি পড়বে না, জি সে ধরেন 1 2 3 4 5 6 ডিজিটের একটা আইডি দিলাম, তাহলে আমার 6 ডিজিটের আইডি হলে 1001 হবে, তাই না? 1 নাম্বারটা। স্যার। একটা মেশিনের নাম থাকে না, কি নাম থাকে? স্যার ধরেন একটা অ্যাসেটের তো জেনারেটর স্যার। নাই, ধরলাম জেনারেটরে ক্লাস, পাওয়ার, হর্স পাওয়ার ডিটেলস থাকে, ব্র্যান্ড ট্র্যান্ড, আমি আর ওগুলা গেলাম না, হ্যাঁ, আমাদের হয়ে গেছে। এই আইডিটা তো সেম। এখন বাই অ্যাকুইজিশন অফ এডিশনাল অ্যাসেট, তাহলে আমার কি হচ্ছে, আরেকটা আইডি হবে না? আবারও জেনারেটর দিতে হবে। আর দেখলাম 2 মেগাওয়াট,
বুঝেন তো 2 মেগাওয়াট পার আওয়ার ক্যাপাসিটি। এরপরে ক্লাস, সাব ক্লাস, ডিটেলস, ক্যানোপি, এটা আছে অল্টারনেটর, এটা বিভিন্ন জিনিস থাকবে, ডিটেলস থাকবে। কিন্তু যদি আপনি যে কোনো একটা ওভারহোলিং করেন তাহলে কি অ্যাসেট আইডি পড়বে? না। এই অ্যাসেট আইডি পড়বে না। এই এই জন্যই আপনাকে বুঝতে হবে। তাহলে এই যে অ্যাসেট আইডি পড়বে না, তার মানে কি এক্সিস্টিং অ্যাসেটের মধ্যেই পড়বে। তাহলে এক্সিস্টিং অ্যাসেটের যতটুকু ইউজফুল লাইফ আছে ততটুকুই তো পাইবেন। এখন ইউজফুল লাইফ আপনি কি চেঞ্জ করছেন? এত লাইফ লেখা থাকে। ওভারহোলিং করলে কি চেঞ্জ হবে? অনেক সময় তো স্যার যখন স্যার আমি চেঞ্জ তো হতে পারে স্যার। হ্যাঁ যদি চেঞ্জ করেন, জি ধরেন আছে 10, এটা 12 যাইব, তাহলে 12 করবেন, অসুবিধা কি? কিন্তু 12 যেতে লিখতে হবে, পিছনেরটা করতে পারবেন না রিভাইজ। যে পর্যন্ত হয়ে গেছে সামনেরটারে করতে পারবেন। হ্যাঁ আমি এইটাই বলতে তাহলে চাচ্ছিলাম। লাইফ রিমেইনিং লাইফ নামে থাকবে। তাহলে এখানে 10, এখানে রিমেইন আছে আরো 8, তাহলে এক ধরনের। আমার রিমেইন আছে 2 বছর, রিমেইন আছে 1 বছর, এরকম বিভিন্ন জিনিসগুলো থাকবে। এইগুলা দেখে না ডেপ্রিসিয়েশন রান হবে। ডেপ্রিসিয়েশন তো রান হবে এইখানে। স্যার এখানে আমার আরেকটা কোশ্চেন আছে। আমার লাইফ 10 ইয়ার্স, তা আমার হাতে আছে আরো 2 ইয়ার্স, বাট আমি যখন মেশিনের ওভারহোলিং করলাম তার লাইফ বেড়ে হয়ে গেল, আরো 2 বছর বেড়ে গেল, তো 10 ইয়ার্স হয়ে 12 গেল। হয়ে যাবে। হ্যাঁ এখানে এখানে 12 করে দিবেন। হ্যাঁ আর তখন আমার এখানে 4 হয়ে যাবে। ওকে ওকে স্যার। কিন্তু ডেপ্রিসিয়েশনটা রান হবে আইডি ধরে, খেয়াল রাখতে হবে। ওকে স্যার। যেটাই করেন না কেন ভ্যালু এইখানে বলেন। হ্যাঁ বুঝতে পারছি। ডেপ ক্যালকুলেশন আপনার আইডিটার উপরে আর ওই যে ওখানে 10 কে 12 এডিট না করে কি আমরা কি আরেকটা কলাম বাড়াবো এখানে? এডিশন, লাইভ এডিশন, এরকম কিছু? আপনি কলাম বাড়ান যা করেন রেজাল্ট তো একই হবে রে বাবা। আপনি যদি মানে কলাম স্যার বাড়ান যে অরিজিনাল লাইফ ছিল এত, রিভাইস লাইফ এত, বাড়লো এত, এদিকে কি ঘটনা তো এটাই। তথ্য রাখার দরকার রাখবেন। আপনি না রাখলেও তো অলরেডি যে 10 করছেন সেটা হিস্ট্রি টেবিলে আছে না? আপনি যেই তারিখে এডিট করে 12 করছেন সেটাও আপনি পাইবেন না। বুঝতে হবে আগে আমাদের আইটি তো এই জন্যই পড়াশোনা করা হয়। আপনাদের আইটিতে কি আপনাদের ডেটাবেস পড়ায়? স্যার আইটি তো এখন স্যার ম্যাক্সিমাম সিসাবিল স্যার। কি পড়াচ্ছে? আমাদের মাত্র 2টা ক্লাস হয়েছে, সিকিউরিটি পড়াচ্ছে। স্যার আইটি আমি স্যার লাস্ট সেশনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাস করে ফেলছি। ডাটাবেস নাই স্যার, এটা স্যার সার্টিফিকেট লেভেলে নিয়ে গেছি। যেখানেই থাকুক আছে তো? ইয়েস স্যার। এটা নাই? আছে স্যার। নাই? ডেটাবেস পড়তে হবে তো। ডাটাবেস ম্যানেজমেন্ট। ডিবিএম ডাটাবেস এর মধ্যে এগুলা ডাটাবেস, এগুলা হচ্ছে অ্যাসেট রেজিস্টারটাই হচ্ছে ডাটাবেস। কি ডাটাটা আপনি কিভাবে রাখবেন, তো ডাটাটাকে আপনি যত ভেঙে রাখতে চান রাখেন, এগুলা আপনার ইন্টারনাল ইস্যু, কতটুকু রাখবেন। আবার ওখান থেকে আপনি যখন রিপোর্ট দেখবেন কোন কলাম বাদ দিবেন, এগুলা ডাটাবেস ভেরি সিম্পল। স্যার আজকে আমি আর পারতেছি না। হ্যাঁ আজকে আমার মাথা এখন ব্যথা করতেছে। হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার এই যে লাইভটা যে স্যার করা হয়, ইনক্রিজ করা হয় স্যার, এটা কোন স্ট্যান্ডার্ড আর কি ফলো করে? এটা কি IS 8 ফলো করে নাকি কোনটা? কোনটা? এই যে লাইফ সাইকেলটা যে স্যার বাড়ানো হয়, ইনক্রিজ করা হয়, যেটা অ্যাসেটের IS 8 এ যাব কেন? এটা স্যার কোনটা, কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী? আপনি বলেন, আবিষ্কার করেন। নেক্সট ক্লাসে কথা হবে। আমার মাথা ব্যথা করতেছে।
স্যার এই আগামী ক্লাসে স্যার ওই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর বিষয়ে ডেপ্রিসিয়েশন নিয়ে একটা প্রশ্ন আছে স্যার। নেক্সট ক্লাসে ভাই, এখন আর মাথা ধরতেছে না। ওকে জি স্যার। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই শীটটা দিয়ে দিলাম, নিয়ে যান। শিওর স্যার। জি স্যার, ডাউনলোড করতেছি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি এটা পাইছেন আপনারা? স্যার ডাউনলোড হচ্ছে স্যার। নেন নেন নেন, শেষ করে। স্যার ডাউনলোড হয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার থ্যাংক ইউ।